স্যার ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কেন? স্যার কাঙ্ক্ষিত অ্যাম্পলিফায়ার আমি পাচ্ছি না, কমে যাচ্ছে ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে। প্রথমত হচ্ছে, হ্যাঁ, তুমি যদি শুধু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার ইউজ করতে তাহলে তার গেইনটা যা ছিল ফিডব্যাক করলে তার গেইনটা কমে যাচ্ছে। বাট যদি তুমি এইটার রেসপেক্টে চিন্তা করো তাহলে বলবো এটা খারাপ। বাট আমি তো চাই যে আমার যখন কন্ডিশনটা অ্যাচিভ হয়ে যাবে তখন কি আমি গেইন একই রাখতে চাই না গ্র্যাজুয়ালি কমিয়ে আনতে চাই? গ্রাজুয়ালি কমে কোনো একটা কন্ট্রোল সিস্টেম, মানে আমি চাই যদি আউটপুটের উপর মেজার করে সবসময় ইনপুট ভ্যারি করতে, এরকম সিস্টেম। এই জন্যই তো আমরা ফিডব্যাক ব্যবহার করছি। তাহলে আমাদের কি ইনপুটের সাথে সাথে ভ্যালু ভেরিয়েশন চেঞ্জ করতে পারে? যখন আমরা আউটপুট মেজার করব পার্টিকুলার আউটপুট অ্যাচিভ হয়ে গেলে আমাদের তো ইনপুটও ভ্যারি করতে হবে। এই জন্যই তো আমরা ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট করছি। ঠিক আছে কি? সো এই টাইপের কনফিগারেশনের ক্ষেত্রে তোমার মনে হতে পারে যে আচ্ছা আমাদের তাহলে এখানে গেইনটা কমে যাচ্ছে, তাহলে ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আসলে এটা ডিসঅ্যাডভান্টেজ না। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যটাই এটা ছিল যে আমরা চাই যে যখন আমাদের ডিজায়ার আউটপুট চলে আসবে তখন আমরা ইনপুটের ভ্যালুটা আস্তে আস্তে কমিয়ে আনবো। সো আমরা ফার্স্টে তাহলে এই রিলেটেড জিনিস একটু দেখি, তারপরে এর কিছু অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করব। সো এইখানে আমরা এই দেখো নিচে একটা টার্ম আছে না, 1 প্লাস বিটা এবি, দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এইটা। আচ্ছা, এই একটা টার্ম দিয়ে আমি এখানে এই a এর ভ্যালুটাকে ভাগ করছি। তো আমরা দেখতেই পাচ্ছি যে বিটার ভ্যালু লেস দেন 1 বা যাই হোক, এর সাথে যখন তুমি একটা কিছু a গুণ করবা তাই এটার ভ্যালুটা ডেফিনেটলি কি হবে, একটা পজিটিভ ভ্যালু হবে না? এবং সেটা 1 এর সাথে প্লাস হচ্ছে, তার মানে নিচের এই যে ভ্যালুটা সেটা অবশ্যই 1 এর থেকে কি হবে, বড় হবে। আর কোনো কিছু যদি 1 এর থেকে বড় দিয়ে ভাগ করে দাও তাহলে সেটার ভ্যালু কি হয়ে যায়, রেজাল্টেন্টটা কমে যায়। তো সেজন্য এটা af এর ভ্যালু কমে যাচ্ছে। তো এইখানে এই যে নিচের যে টার্মটাকে এটাকে আরেকটা সিম্বল দ্বারা সিম্বলাইজ করা হয় যাকে বলা হয় হচ্ছে ডি। এখানে ডি বলতে বোঝানো হচ্ছে ডিসেনসিটিভিটি। ডিসেনসিটিভিটি হচ্ছে একটা প্যারামিটারস যেটা দিয়ে আমি 1 প্লাস বিটা এ এটা দিয়ে আমি এই ডিসেনসিটিভিটিটাকে মেজার করতে পারি। ঠিক আছে? ওকে। ডিসেনসিটিভিটির সাথে কি রিলেটেড, যে এখানকার সার্কিটটার সেনসিটিভিটি কত, সে কিভাবে রেসপন্স করবে কোনো একটা ভেরিয়েশনে, সেটা এই জিনিস দিয়ে মেজার করা যায়। আচ্ছা, ওকে। তাহলে এখানে এই জিনিসগুলি বলা আছে। তো নরমালি স্টেবল কেসের জন্য যদি সার্কিটটা স্টেবল করতে চাও তা সেখানে এই বিটা এর ভ্যালুটা সাধারণত 1 এর থেকে অনেক বড় হবে। যদি এটার ভ্যালু 1 এর থেকে বড় হয় তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে এরকম একটা টার্মে আনতে পারি। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সার্কিটে যদি এই টাইপের কন্ডিশনের জন্য আমরা ডিজাইন করি বা দ্যাট মিনস আমরা যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করি, তার ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ফাইনালি যে গেইনটা হচ্ছে সেটা শুধু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের সাথে রিলেটেড না ডাইরেক্টলি, এটা ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কের সাথে। তার মানে ফিডব্যাক নেটওয়ার্ক যেরকম অবস্থা হবে ওই হিসেবে সার্কিটের স্টেবিলিটি মেনটেন হবে। তাহলে আমরা যদি একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে চাই তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে, সেটা একটা কন্ট্রোল ওয়েতে হোক প্লাস একটা স্টেবল ওয়েতে হোক, এরকম চাইবো নাকি একটা আনস্টেবল সার্কিট ডিজাইন করতে চাই? তোমাদের কি মনে হয়? স্টেবল স্যার। তার মানে আমরা চাইবো একটা অ্যাম্পলিফায়ার যেটা স্টেবল হবে। যেহেতু আমরা তোমাদের একটা এক্সাম্পল বলেছিলাম যে সাপোজ কোন একটা আউটপুট অ্যাচিভ করতে চাইলে আমরা মানে একই রেটে আগাবো না, যখনই আউটপুটের কাছাকাছি যাবো আমরা ভ্যালু চেঞ্জ করবো। তো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আমরা যদি ফিডব্যাক করে কোন এক, মানে একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আছে তাকে যদি এরকম সামহাও ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে অ্যারেঞ্জমেন্ট করি এবং তার গেইনটা যদি বিটা টার্মস দিয়ে দেই তাহলে ফাইনালি যে গেইনটা পাবো সেটা আসলে ফিডব্যাক নেটওয়ার্কের সাথে রিলেটেড হবে। এটা একটা প্রমাণ। দ্যাট মিনস তোমাকে যদি বলা হয় যে আচ্ছা তোমার সার্কিটে যে আমি ফিডব্যাক করছি, ফিডব্যাক হওয়ার পরে এর গেইনের কি এফেক্ট হচ্ছে, তাহলে তুমি ফার্স্ট যে কথাটা বলবা যে গেইনের এফেক্ট কি হচ্ছে, যে সার্কিটে ফিডব্যাক অ্যাপ্লাই করলে নেট যে অ্যাম্পলিফায়ার গেইন হয় সেটা আসলে আগের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার থেকে কমে যাচ্ছে। ঠিক আছে? এবং এর সাথে যেটা হচ্ছে যে যেহেতু এই জায়গার নিচের টার্মটাকে আমরা ডিসেনসিটিভিটি বলি এবং এই প্রমাণটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যদি সার্কিটটা স্টেবিলিটি বাড়াতে চাও তাহলে এই জিনিসের ভ্যালু যেহেতু 1 এর থেকে বড় হবে, সো আমরা এখানে বলতে পারি যে সার্কিটের গেইনটা ডাইরেক্টলি ফিডব্যাক নেটওয়ার্কের সাথে রিলেটেড। সো ফিডব্যাক নেটওয়ার্ক যদি তোমার এখানে যেভাবে তুমি ডিজাইন করবা তার সার্কিটে অ্যাম্পলিফিকেশনের গেইন তো একইভাবে ভেরিয়েশন হবে। সো এইটা বেসিক কথাবার্তাগুলি কি বুঝতে পেরেছি? তোমরা যদি এটা আরো পড়ো তাহলে আরো ডিটেইলস বুঝতে পারবা। বুঝতে পেরেছি এটা? এখানে কোনো কনফিউশন আছে
বা কোশ্চেন থাকলে বলো, আমি অ্যান্সার দিব, এই জন্য জিজ্ঞেস করছি। স্যার গতকালকে স্যার একটা কথা বলছিলেন যে গেইনটা আউটপুট ইনপুটের উপর ডিপেন্ড করে না, ইন্টারনাল প্যারামিটারের উপর ডিপেন্ড করে। স্যার হ্যাঁ, ওটা কারণটা স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, এর কারণটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা দিই। দেখো, ধরো এটা একটা অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এই অ্যাম্পলিফায়ার এর ভিতরে এটা হচ্ছে তার গেইন, ঠিক আছে? গেইনটা সিম্বলাইজ করলাম এ দিয়ে। আর বোঝার সুবিধার্থে আমরা বলে দিলাম যে ধরো আমরা একটা ইনিশিয়াল গেইনও ধরে নিলাম, যেমন ইনিশিয়াল গেইন হচ্ছে 10, ঠিক আছে কি? এখন তুমি আমাকে বলো যে সাপোজ আমরা যদি এই সার্কিটটাতে এখানে ইনপুট অ্যাপ্লাই করি আর এখান থেকে আউটপুট পাই, এবং বললাম যে এখানে ভি ইন দিব, এখান থেকে ভি আউটপুট পাবো, আমরা যেখানে 5 দিই আউটপুট কত পাবো? স্যার 50। 50। বা আমরা যদি এখানে 10 দিই আউটপুট কত পাবো? 100। 100। সো আমি যদি এই সার্কিটে এই ইনপুট আর আউটপুট দেখে গেইন মেজার করতে চাই, তা তুমি গেইন কত পাচ্ছি দেখো তো। আউটপুট যখন 50, ইনপুট কত? 5। আউটপুট যখন 100, ইনপুট কত? 10। দুজনটার ক্ষেত্রে গেইন কত পাচ্ছি? 10 না? জি স্যার। তাহলে এখন বলো, ইনপুট ভ্যারি করার সাথে কি গেইন কি চেঞ্জ হয়ে গেছে? 10 না হয় অন্য কিছু হয়েছে? না স্যার, গেইন তো স্যার মানে ফিক্সডই আছে। হ্যাঁ, তাহলে ইনপুট আউটপুটের উপরে কি গেইন ডিপেন্ড করছে? স্যার এটা কি তাহলে ফিডব্যাক নেটওয়ার্ক যেটা মানে যে লাস্টের লাইনটা লেখা এটার উপর ডিপেন্ড? হ্যাঁ, না, এটা বলা হচ্ছে এর উপরে ডিপেন্ড করছে যদি তুমি সার্কিটের স্টেবিলিটি মেনটেন করতে চাও। যত স্টেবিলিটি বাড়াবে তত এটা এর উপরে ডিপেন্ডেন্ট হবে। মানে সার্কিটের স্টেবিলিটি ডিপেন্ড করে ফিডব্যাক নেটওয়ার্কের উপরে, সেটাই তার হচ্ছে প্রমাণ, ঠিক আছে? বাট আমরা যেটা বলছিলাম যে না, এই যে গেইনটা 10, এটা 10 না হয়ে আমি অন্য কিছু করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যে এই যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার ইউজ করছিলাম, এর ভিতরে চেঞ্জ করতে হবে না অ্যাম্পলিফিকেশন? যে আমি না গেইন 10 না হয় অন্য কিছু হবে। জি স্যার। আর এটার ভিতরে প্যারামিটার, যদি আমি এই পুরোটাকে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলতাম, তাহলে আমরা জানি যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার যদি হতে হতো, তাহলে এর ভিতরে অ্যারেঞ্জমেন্টে এরকম না হয় আবার তো ডিফারেন্ট হতো। কিরকম হতো? এখানে একটা থাকতো ফরওয়ার্ড নেটওয়ার্ক, এখানে একটা কি থাকবে? ফিডব্যাকের নেটওয়ার্ক। এখানে আমরা দুইটাকে যদি কানেক্ট করি, আচ্ছা আমি একটা ড্র করে দেখাই, তাহলে ভিতরে অ্যারেঞ্জমেন্ট এরকম না? এখানে কি একটা অ্যাডার টাইপের কিছু আছে যেখানে যোগ বিয়োগ হবে, এরকম কিছু দেখা যাচ্ছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বিটা। এখন এ দেখা যাচ্ছে যে এই যে ভ্যালু গুলো দিলাম, এটা কি তাহলে এর ইন্টারনাল প্যারামিটার দিয়ে চেঞ্জ করা যাবে সেটা বলেছিলাম না? তা আমি যদি এই এ বা এই বিটার ভ্যালু চেঞ্জ করে দিই, তখন এর গেইনটা কি ভ্যারি করা সম্ভব না? সেটাই বলেছিলাম যে সার্কিটের গেইন তার ইনপুট আউটপুটের উপরে না, গেইন ডিপেন্ড মানে ভ্যারি করে হচ্ছে তার ইন্টারনাল প্যারামিটারস এর সাথে। তো আমরা যদি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ডিজাইন করি, তার প্যারামিটার যদি আমরা এই ব্লক আকারেই দেখি, যে ধরলাম একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, আমি জানি না এর ভিতরে সার্কিটের কি অ্যারেঞ্জমেন্ট আছে, বাট এর টোটাল নেট গেইন যদি এ হয়, আর ফিডব্যাক নেটওয়ার্কের অ্যারেঞ্জমেন্ট আমি জানি না, বাট তার যদি ফিডব্যাক নেটওয়ার্কের গেইন যদি বিটা হয়, তাহলে আমরা পুরো অ্যাম্পলিফায়ারটার গেইন কন্ট্রোল করতে পারবো এই এ এবং বিটার ভ্যালু চেঞ্জ করে। আর এ চেঞ্জ করার জন্য মেবি এর ভিতরে কানেকশন চেঞ্জ করতে হবে, তাহলে সেটাও কি ইন্টারনাল প্যারামিটারস, সেটাই বলেছিলাম। সো জি এইটুকু কি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। তাহলে আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ফিডব্যাক করছি, তোমাদের কথা মতো বোঝা যাচ্ছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের গেইন কমে যাচ্ছে। তা আমরা এরকম একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করবো, গেইন কমে যাচ্ছে, আমরা এখানে বেনিফিট কি, আমরা কেন গেইন কমাবো? ঠিক আছে, তা ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের এখানে উদ্দেশ্য কি, সেগুলি হচ্ছে মেইন মুখ্য বিষয়। আমরা কেন এই কাজটা করছি? তা ফার্স্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনক্রিজ ইন গেইন স্টেবিলিটি, তার মানে তুমি যে গেইনটা করছো সেটা স্টেবল হচ্ছে কিনা সেটা করতে যাচ্ছি। তাই এখানে দেখা যাচ্ছে আমাদের সার্কিটের এই অ্যারেঞ্জমেন্টের জন্য আহ, এখানে গেইনটা কমে যাচ্ছে, ঠিক আছে? ওকে, গেইনটা কমে যাচ্ছে, কিন্তু আমি এই জিনিসটা করতে যাচ্ছি এই কারণে যে আমার সার্কিটের স্টেবিলিটি যাতে বেড়ে যায়। তার একটু আগে যে প্রমাণটা ছিল ওইটাই ছিল স্টেবিলিটি। তা ওখানে দেখা গেল যে আমরা যদি ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে স্টেবিলিটি ডিপেন্ড করে হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কের উপরে। সো আমরা যদি এরকম ফিডব্যাক মানে একটা নর্মাল ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার না রেখে ওকে যদি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বানাই, তাহলে তার স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে স্টেবিলিটি বেড়ে গেলে কি হবে? যে দেখা যাচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ বা এইসব আদার্স চেঞ্জের উপরে সার্কিটের ভেরিয়েশন খুব একটা বেশি হবে না। বুঝতে পেরেছি? তাহলে ফার্স্ট
অ্যাডভান্টেজ কি? এটা কি বুঝতে পেরেছি? এটা একটু আগেই ডিসকাস করেছি। কোনো কোশ্চেন আছে রিলেটেড? একটু রেসপন্স করতে হবে। মানে স্যার টেম্পারেচার এগুলো কোনো চেঞ্জ টেঞ্জ হলেও মানে এটা মানে স্টেবল বলতে চাচ্ছি থাকে, যে তাই তো? হ্যাঁ, সার্কিটের প্যারামিটারস বলতে চাচ্ছি যে সার্কিটে যদি কোনো ভেরিয়েশন আসে, সেটা যেমন টেম্পারেচার ভেরিয়েশন বা এরকম কিছু, তো সার্কিটের স্টেবিলিটি একই রকমই থাকে, খুব একটা আউটপুট হবে না। মানে আউটপুটে কোনো খুব একটা ভেরিয়েশন হবে না, স্টেবিলিটিতে বেড়ে যাবে। ঠিক আছে, স্টেবিলিটি বাড়ে মানে কি, সার্কিটে অন্যরকম কোনো ভেরিয়েশন আসলো, তার রেসপন্স প্যাটার্নটা একই প্যাটার্নই থাকবে। ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছি তাহলে? জি স্যার। জি স্যার। ওকে, সেকেন্ড আরেকটা বলা হচ্ছে ডিক্রিজ ইন সেনসিটিভিটি। আমরা কি সেনসিটিভিটি বুঝি? স্যার ওই মেজার্ড ভ্যালু আর হচ্ছে স্যার অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি ক্লোজনেস আর কি। আচ্ছা, তার মানে তুমি এরকম বলতে পারো যে সেনসিটিভিটি অনেকটা ওই টাইপের জিনিস, অথবা ওইভাবেই বলতে পারো যে অল্প একটা ইনপুটে যদি তুমি ভেরিয়েশন করো, তাহলে আউটপুটে নিশ্চয়ই ভেরিয়েশন তো হবে নাকি? কোন একটা ইনপুটে ভেরিয়েশন করলে তো আউটপুটে ভেরিয়েশন হয়। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম যে ইনপুটে যখন আমি 5 ভোল্ট দিচ্ছিলাম, আউটপুট 50 পাচ্ছিলাম, বাট ইনপুট যদি 5 না দিয়ে 5.5 দিই, তার আউটপুটে কি 50 থাকবে না 55 হয়ে যাবে। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে আমাদের যদি হঠাৎ করে এই টাইপের সার্কিট অনেক বেশি ভেরিয়েশন আসে, সে র্যাপিড ভেরিয়েশন দেখাবে না, সেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি ডিক্রিজ করছে। তার মানে সেন্সিটিভিটি বেড়ে যাওয়া মানে কি, যেহেতু খুব রেসপন্স তাড়াতাড়ি করছে, দ্যাট মিন তোমাকে আমি এখনই কোশ্চেন করলাম, তুমি সাথে সাথে অ্যান্সার দিচ্ছ। আর সেন্সিটিভিটি ডিক্রিজ করে মানে আমি তোমাকে ইনপুট দিচ্ছি, কোনো কিছু বলছি, বাট তুমি রেসপন্সটা অনেক পরে দিচ্ছ, আস্তে ধীরে দিচ্ছ। এটা হচ্ছে সেন্সিটিভিটি ডিক্রিজ করা। সেন্সিটিভিটি মেজার করার জন্য এই জন্য বলছে যে তুমি আউটপুটে যে এখন যে গেইন পাচ্ছ, মানে ফিডব্যাক নেটওয়ার্ক আর ফিডব্যাক ছাড়া যে অ্যাম্পলিফায়ারের গেইন, সেটা যদি এফ হয়, তাহলে তাদের গেইনের ভেরিয়েশন যদি আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি করে আসি, না জাস্ট ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, তুমি এটা দেখলে বুঝতে পারবা, তাহলে আমরা ফাইনালি এই ভ্যালুগুলি সলভ করে দেখা যাচ্ছে যে এখানে সেন্সিটিভিটি ভ্যালুটা এই 1/1 প্লাস বিটা এর সমান হচ্ছে। দ্যাট মিনস সেন্সিটিভিটিটা 1 এর থেকে এই 1 প্লাস বিটা এ, দ্যাট মিনস ডি টাইমস, যেটা আমরা বলেছিলাম ডি সেন্সিটিভিটি, সেটার সমান হচ্ছে। তার মানে সেন্সিটিভিটি 1 এর থেকে কোনো কিছু 1 এর চেয়ে বড় ভ্যালু দিয়ে ভাগ করো, তাই কি হবে, গ্রেটার দেন 1 হবে না লেস দেন 1 হবে? Less than one. লেস দেন 1 হবে। দ্যাট মিনস হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে টোটালি ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লেস দেন 1, আর আমরা এটা মেজার করছিলাম কি, ওই সেনসিটিভিটি। সো দেখা যাচ্ছে যে তোমার কোনো একটা সার্কিটে যদি মানে অ্যাম্পলিফায়ারে যদি নরমাল ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার না করে তাকে যদি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বানিয়ে দাও, তাহলে তার সেনসিটিভিটিটা 1 এর থেকে কমে যাচ্ছে। তার মানে সার্কিটটা সবসময় চেষ্টা করবে যে যাতে স্টেবল থাকে। তুমি যদি ইনপুট বা কোনো একটা প্যারামিটার ভেরিয়েশন করতে চাও, সেক্ষেত্রে দেখা যাবে সার্কিটটা র‍্যাপিড ভেরিয়েশন না হয় স্লোলি ভ্যারি করবে, যেহেতু তার সেন্সিটিভিটি কম। কথা কি বুঝতে পারছো? অনেকটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা জায়গায় টেম্পারেচার মেজার করবা, যদি একটা ভালো থার্মোমিটার টাইপের কিছু নিয়ে আসো, তাহলে কি হবে, দেওয়ার সাথে সাথে তার টেম্পারেচার অনেক দ্রুত ভ্যারিয়েশন করে দেখিয়ে দেয়, এরকম কিছু আছে না? আবার কিছু থার্মোমিটার আছে এরকম, যে তুমি আনার পরে সাথে সাথে তার টেম্পারেচার ভ্যারি করে না, আস্তে আস্তে দেখবে গ্র্যাজুয়ালি ভ্যারি করে করে গিয়ে স্টেবল হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন হয়তো দেখতে গেলে মনে হতে পারে আচ্ছা যেটা আমাকে তাড়াতাড়ি দিচ্ছে সেটাই তো ভালো নাকি, না যেটা আসতে দিচ্ছে সেটা বেটার? জি স্যার, এটাই বলার ছিল স্যার, তাড়াতাড়ি হ্যাঁ, হয়ে আমি গেলে তো এটাই বলছি, তাই তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা কি। আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমি যদি মেজার করতে চাই তাহলে আমি চাচ্ছি তাড়াতাড়ি হোক। কথা বোঝা যাচ্ছে? বাট আমি যদি ধরো একটা ধরো একটা কোনো একটা ডিভাইস বানাচ্ছি, ওই ডিভাইসটা যদি ইনপুটে অনেক বেশি ভেরিয়েশন হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেটা তুমি চাইবা না অনেকদিন একইভাবে স্টেবল অপারেশন দিয়ে তারপরে আস্তে আস্তে তার পারফরমেন্স ডিগ্রেড হোক, সেটা তুমি চাইবা? স্যার বেশি দিন যাতে টিকে। হ্যাঁ, তাহলে দেখো তো একই জিনিস তুমি একবার বললা যে আমার তাড়াতাড়ি মেজার করা ভালো, আবার এখন তুমি বলছো বেশি দিন চলার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তার মানে তোমার রিকোয়ারমেন্টটা কি সেটা বুঝতে হবে। তা আমরা এখানে চাচ্ছি সিস্টেমটা যাতে ইনপুটে অনেক ভেরিয়েশন হলে সাথে সাথে র‍্যাপিড ভেরিয়েশন না দেখে, স্টেবল ভেরিয়েশন দেয়। কারণ তুমি ধরো একটা লিফটে বসলা, ঠিক আছে, লিফটে যদি সাপোজ কোনো ভাবে কারেন্টের ফ্ল্যাকচুয়েশন হলো বা কোনো ইনপুটে, সে যদি হঠাৎ করে বেশি মুভমেন্ট উপরে উঠা শুরু করে, তাহলে তোমার জন্য প্রবলেম হবে না এটা? বুঝতে জি পারছি কি? স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি এরকম চাইবো না? আমরা চাইবো যারা ইনপুট ভেরিয়েশন আসলো সে ওইটাকে অ্যাবজর্ব করে
একই রেটে ভ্যারিয়েশন আনবে। বুঝতে পেরেছি? সো আবার অ্যাপ্লিকেশন বুঝতে হবে যে আমরা কি চাচ্ছি। আমরা কিন্তু পাওয়ার মানে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে অ্যাম্পলিফায়ারও করব সাথে কন্ট্রোল ওয়েতে এবং সার্কিটটা যাতে স্টেবল হয়। ইনপুট ভেরিয়েশনের সাথে খুব র‍্যাপিড ভেরিয়েশন না দেখায়। ক্লিয়ার ব্যাপারটা? সো এই কন্ডিশনটা কি বুঝতে পেরেছি? বা এর অ্যাপ্লিকেশনটা? জি স্যার। এখানে তোমার কাছে আমি ম্যাথমেটিক্যালি এটা দেখালাম না কারণ এটা তুমি দেখলেই বুঝতে পারবা। যেহেতু দেওয়া থাকবে আমি এটা দিয়ে দিব। আর পারপাসটা বলতে চাচ্ছি বেসিক্যালি যে কেন এটা কমে গেলে আমার জন্য ভালো। ঠিক আছে তো? ক্লিয়ার ব্যাপারটা সবার? জি স্যার। ওকে। ওকে, নেক্সট হচ্ছে দেখো রিডাকশন ইন ডিস্টরশন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে সেটা হচ্ছে যে ডিস্টরশন কে আমরা চাই না। স্যার চাই না। তাই না স্যার? আচ্ছা, তা বলা হচ্ছে যে যদি তুমি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করো তো ম্যাথমেটিক্যাল একটা ছোট প্রমাণ দেখানো হয়েছে যে ডিস্টরশন যদি ডিএফ হয় ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করলে আগের যে ডিস্টরশন তাতে নরমাল যে অ্যাম্পলিফায়ার তার ডিস্টরশন যদি ডি হয় তাকে 1 প্লাস বিটা এ দিয়ে ডিভাইড হচ্ছে ডেফিনেটলি তাহলে এই ডিএফ এর ভ্যালুটা কি হবে আগের ডি এর থেকে কমে যাবে না? মানে আমরা যদি এটা বলে ডি এর দুইটার মধ্যে রিলেশন যদি বের করতে চাই তা তুমি কি বলবা যে ডিএফ ইজ লেস দেন ডি? তার মানে একটা অ্যাম্পলিফায়ারের ফিডব্যাক ছাড়া তার যে ডিস্টরশন ওই একই সার্কিটে যদি ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট করে দাও তাহলে তার ডিস্টরশন কি হবে একই ইনপুটের জন্য কমে যাচ্ছে? তাই এটাই ম্যাথমেটিক্যালি বলা হচ্ছে দ্যাট মিন্স ফিডব্যাক অ্যাপ্লাই করলে সার্কিটের ডিস্টরশন কমে যায়। ঠিক আছে? সো এটা কি বুঝতে পেরেছি? এটা করার জন্য ওরা যেটা করেছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ডিস্টরশন বের করেছে, অ্যাম্পলিফায়ারের টোটাল যেটা সেটা ডিস্টরশন বের করেছে, দেন এইভাবে করে একটা জাস্ট ম্যাথমেটিক্যাল প্রুফ দেখানো হয়েছে। যদি প্রুফ বলার প্রয়োজন পড়ে তাহলে তুমি বলবা, আদারওয়াইজ শুধু তোমার এটাই হচ্ছে মেইন প্রপার্টি। এটা কি সেটা জানলেই হবে। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। এর বাদে এখানে আরো কিছু কমন প্রপার্টি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফিডব্যাক যদি তুমি অ্যাপ্লাই করো কোনো একটা সার্কিটে তাহলে তার ইনপুট ইম্পিডেন্স বেড়ে যায়। ঠিক আছে? এটা একটা বড় প্রপার্টি। এটা মনে রাখতে হবে এই জিনিসগুলি বা এখানে যে প্রপার্টি গুলো বলা হয়েছে এগুলি সবগুলি অ্যাপ্লিকেবল ফর ভোল্টেজ সোর্স। এখন আমাকে বলো আমরা কি নরমালি ভোল্টেজ সোর্স ইউজ করি না কারেন্ট সোর্স ইউজ করি মানে প্র্যাকটিক্যাল লাইফে? স্যার ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। এগুলি সবগুলি ভোল্টেজ সোর্সের জন্য অ্যাপ্লিকেবল। এইগুলি যদি কারেন্ট সোর্স হয় তাহলে এটা একটু চেঞ্জ আসবে, বাট যেহেতু আমরা সবসময় ভোল্টেজ সোর্স এগুলো লাইফে ইউজ করি সেই জন্য এগুলি ভোল্টেজ সোর্সের সাথে রিলেটেড করে বলা হয়েছে। ওকে, তো ফার্স্ট একটা কি বলা হচ্ছে দেখো যে ইনপুট ইম্পিডেন্স ইজ ইনক্রিজ। এখন এটা কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ কি মনে হচ্ছে? স্যার অ্যাডভান্টেজ। কেন অ্যাডভান্টেজ কেউ ব্যাখ্যা করতে পারবা? মানে আমরা বলছি অ্যাডভান্টেজ বাট এটা কেন? স্যার লো পাওয়ারটাকে স্ট্রং করে এজন্য। ইম্পিডেন্স তো বুঝতে পারছো না? ইম্পিডেন্স হচ্ছে যেখানে আমাদের রিঅ্যাক্টিভ এলিমেন্ট আছে। আমরা ইম্পিডেন্স ছাড়াও কিন্তু রেজিস্টিভও বলতে পারি না? ইনপুট রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজ বলা যাবে না? সেম টাইপের জিনিস হবে না ডিফারেন্ট হবে? কি মনে হচ্ছে? সেম হবে না ডিফারেন্ট হবে কি মনে হয়? স্যার কোশ্চেনটা একবার একটু করবেন? বলছি যে এই জায়গায় ইম্পিডেন্স বলা আছে, যেহেতু আমরা তো এসি সিগন্যালের জন্য করব সেখানে ক্যাপাসিটি ইন্ডাক্টর থাকতে পারবে। সহজ ভাবে যদি বুঝতে চাই তাহলে আমরা এই জায়গাতে রেজিস্ট্যান্স সেমই। নিয়ে বলতে পারতাম না যে ইনপুট রেজিস্ট্যান্স ইনক্রিজ? জি স্যার, ওইটা এস এর জন্য আর রেজিস্ট্যান্স হলো স্যার ডিসির জন্য। হ্যাঁ, ওকে। তার মানে আমরা শুধু ডিসি যেটা হিসাব করি তাহলে আমরা এইভাবে বলতে পারি। ধরো এটা হচ্ছে সে আমাদের ফিডব্যাক অ্যাম্পলিফায়ার যেটা আমি ড্র করছি, ঠিক আছে? আর আমরা এখানে একটা সোর্স নিচ্ছি, যেহেতু আমরা বলেছিলাম যে এই কন্ডিশন গুলি কার জন্য ভ্যালিড অ্যাপ্লিকেবল? সোর্সের জন্য, ভোল্টেজ মানে সোর্স। ভোল্টেজ সোর্সের জন্য। আমরা জানি ভোল্টেজ সোর্স থাকলে এর সাথে সিরিজে কি থাকে? তার সোর্স রেজিস্ট্যান্স। এটা কি আমরা বলেছিলাম আগে?
জি স্যার। এটা একটা অ্যাম্পলিফায়ারে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের একটা টার্মিনাল। আমরা জানি না যে প্রত্যেকটা এই টাইপের অ্যাম্পলিফায়ারে যদি ভোল্টেজ সোর্স দিয়ে এর ভিতরে একটা সোর্স রেজিস্ট্যান্স থাকে বা ইনপুট রেজিস্ট্যান্স থাকে অ্যাম্পলিফায়ারে, দেখেছিলাম আগে মডেলিং এর সময়। জি স্যার, দেখা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। সাপোজ আমরা যদি বললাম যে আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু 10 ভোল্ট, আর এখানে রেজিস্ট্যান্স ছিল হচ্ছে সাপোজ 10 ওহম, বাট এই যে ইনপুট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ধরো আমরা ধরলাম 90 ওহম। তাহলে বলো তো এই যে অ্যাম্পলিফায়ারটা আমরা যেটা ব্লক দিয়ে ড্র করেছি, এটা বলেছিলাম তো যেটা একটা কি, এটা একটা অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ার ইনপুট রেজিস্ট্যান্স যদি 90 ওহম হয়, তাহলে সে আসলে কতটুকু ভোল্টেজ ড্র করবে সোর্স থেকে? স্যার 90%। 90%। তাহলে আসলে আমি এখানে যদি ভোল্টেজ মেজার করতাম এই যে ভিআই, তাহলে আমি বলবো কি এই পার্টিকুলার সার্কিটের জন্য ভিআই ভ্যালু কত পাচ্ছি? 9। 9 ভোল্ট। 9 ভোল্ট। তা তুমি একটা অ্যাম্পলিফায়ার দিলে 10 ভোল্ট সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য, বাট সে আসলে নিতে পারছে 9 ভোল্ট। তাহলে এটা কি ভালো সার্কিট হলো? না স্যার। আচ্ছা, ওকে। বাট আমরা বলতে চাচ্ছি যে এখানে যদি আমরা ফিডব্যাক অ্যাপ্লাই করি, তাহলে বলা হচ্ছে যে তার ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তাহলে এখন 90 না হয় এখানে যদি 90 ছিল, আমরা যদি ফিডব্যাক অ্যাপ্লাই করলে এই 90 ভ্যালুতে বেড়ে যাবে। বেড়ে কত হবে আমি জানি না, বাট আমি সহজে বোঝার জন্য বলছি যে ঠিক আছে এটা বেশি বাড়লো না, 100 হয়ে গেল। তাহলেও কি এই জায়গায় 9 এর থেকে বেড়ে যাচ্ছে না এখন? জি স্যার 10। মানে 9.123 কিছু একটা তো হবে, বাট আগের থেকে ডেভেলপ হচ্ছে। জি স্যার। তাহলে ফিডব্যাক করলে বলছে ডেভেলপ হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে কেন বাড়লে আমার জন্য ভালো। এতক্ষণ তো আমি ফিডব্যাক করলে বাড়ে সেটা ব্যাখ্যা দিলাম। আচ্ছা, এখন ধরো আমি যদি একটা এরকম সার্কিট বানাই, মানে এই টাইপের কনফিগারেশন সার্কিট, আমি চাবো কি এই 10 ভোল্টই যাতে পুরোটা এখানে অ্যাবজর্ব হোক এরকম চাবো, না এর একটা আংশিক অ্যাবজর্ব হোক সেটা চাবো? মানে ইনপুট কি পুরোটা ভোল্টেজ নিবে, না তার দিয়ে যেতে যেতেই কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে এরকম চাবো? স্যার পুরাটাই চলবে। আচ্ছা, তাহলে আমি যে এই জায়গায় যদি 10 ওই 100 ওহম না দিয়ে আমি যদি বলতাম যে এই জায়গার ভ্যালুটা 1K অথবা এই জায়গার ভ্যালুটা 10K, তাহলে কি এটা অলমোস্ট 10 ভোল্টই ড্র করতো না? জি স্যার। তাহলে আমাকে বলো এখানে সেই 100 ওহম হওয়া বেটার, না 1K বা আরো বেশি হওয়া বেটার ইনপুট রেজিস্ট্যান্স? স্যার বেশি হবে এটা। আমরা বুঝতে পেরেছি যে কোন একটা এই টাইপের সার্কিট যেখানে সোর্স ভোল্টেজ দিচ্ছ তার জন্য ইনপুট রেজিস্ট্যান্স কি বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? বেশি হওয়া দরকার। বেশি হওয়া দরকার। তাহলে আমরা চাবো বেশি হোক। আর কি বলা হয়েছে যে তুমি যদি ফিডব্যাক করো তাহলে ইনপুট রেজিস্ট্যান্স আগের থেকে কি হয় বেড়ে যাচ্ছে। সো বেড়ে গেলে সার্কিটে অ্যাডভান্টেজ বাড়ছে না? বুঝতে পেরেছি Yes, কি? sir. তাহলে আমরা ওইটাই এখানে আসলে দেখলাম যে আমরা যদি ফিডব্যাক অ্যাপ্লাই করি তাহলে তার ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। কতটুকু বাড়ে এটা আমরা পরে ম্যাথমেটিক্যালি দেখবো, বাট এটা একটা প্রপার্টি। এটা কি বুঝতে পেরেছি তাহলে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করার আগে তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, দেন আমি আবার কন্টিনিউ করছি। এই পর্যন্ত যা যা বলেছি এগুলি ক্লিয়ার? জি স্যার। এগুলো হচ্ছে জাস্ট প্রপার্টি, পড়লে তোমরা আরো ক্লিয়ার বুঝবে, বাট আমি একটু চাচ্ছি যে তোমরা ফিডব্যাক রিলেটেড জিনিসে তোমাদের ঝামেলা না থাকে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? জি স্যার। ওকে, তাহলে কন্টিনিউ করি এবার। ওকে, নেক্সট যে প্রপার্টি সেটা বলা হচ্ছে যে আউটপুট ইম্পিডেন্স ডিক্রিজ করবে। ইনপুটের জন্য আমরা No, দেখলাম sir. যে হ্যাঁ, কি সমস্যা? আচ্ছা, বলছি যে ইনপুট ইম্পিডেন্স যদি বুঝি তাহলে আউটপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে কি হবে?
এটা বলা হচ্ছে যে আউটপুট কতটা কম ইম্পিডেন্স ড্রপ করে? এটা কম হলে ভালো বলা হচ্ছে। তা আমি এটারও ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। ধরো এটা হচ্ছে আমাদের সেই আবার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তা আমরা দেখেছিলাম না বিজিটির ক্ষেত্রে যেখানে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার যেটা ছিল, মানে আমরা এই কোর্সে যেটা দেখেছিলাম যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের কানেকশন থেকে এরকম ছিল না, এখানে একটা লোড রেজিস্ট্যান্স ছিল, এটার নাম ছিল কি আরএল, এর অ্যাক্রসে আমরা এখানে একটা আউটপুট ভোল্টেজ মেজার করছিলাম, এরকম কিছু কি ছিল? হ্যাঁ, জি স্যার। আর এখানে কি বলো ভিতরে একটা সোর্স ছিল, এখানে সোর্স ছিল না একটা? জি স্যার, ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, এখানে একটা সোর্স ছিল। আর এখন যদি আমরা এখান থেকে চাই যে এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ বেশি হবে, তাহলে কি হওয়া উচিত? না আমরা কি চাবো পুরোটা ভোল্টেজ আউটপুটে যাক এরকম কিছু চাবো, না অ্যাম্পলিফায়ারের মধ্যেই কিছুটা ভোল্টেজ ড্রপ হয়ে যাক, আউটপুটে ম্যাক্সিমাম অ্যাম্পলিফাইড আউটপুট না পাই, কোনটা চাবো? আউটপুটে ম্যাক্সিমাম। আউটপুটে ম্যাক্সিমাম চাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা জানি যে যদি এরকম অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে আমরা এখানে আউটপুটটা নিচ্ছি এখান থেকে। তা নর্মাল ক্ষেত্রে যেটা হবে যে আমরা চাবো তাহলে কি এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করুক, না সার্কিটের ভিতরে কারেন্ট ফ্লো করে লস হয়ে যাক? ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কে লোড দিয়ে ফ্লো করুক এটা চাবো? জি স্যার। আচ্ছা, ওকে, তার মানে আমরা চাচ্ছি ম্যাক্সিমাম কারেন্ট লোড দিয়ে ফ্লো করুক। ওকে, তাহলে আমরা কি মনে আছে ভোল্টেজ সিরিজ যখন দেখেছিলাম, আমরা কিন্তু আগেই বলছি এটা ভোল্টেজের জন্য বলছি যে আমাদের সোর্সটা যদি ভোল্টেজ হয় আউটপুটটাও যদি ইয়েতে যদি ভোল্টেজ হয়, আমরা দেখেছিলাম না এখানে একটা আউটপুট রেজিস্ট্যান্স ছিল যেটা সিরিজে ছিল ভিতরে, এরকম কিছু একটা মডেল ছিল, সোর্সের সাথে সিরিজ ছিল। হ্যাঁ? তো এটা হচ্ছে সেই ডিভাইসটার আউটপুট রেজিস্ট্যান্স। এখন দেখো এখান থেকে যে কারেন্ট বা ভোল্টেজ যেটা হবে, তারা আমরা এই চাবো কি যে ম্যাক্সিমাম ভোল্টেজ কে এর অ্যাক্রসে ড্রপ হোক না লোডের অ্যাক্রসে ড্রপ হোক? স্যার কার অ্যাক্রসে ড্রপ হোক? আরএল এর সাপেক্ষে। আমরা চাবো যাতে ম্যাক্সিমামটা আরএল এর ড্রপ হোক, লোডের অ্যাক্রসে না, মানে সরি আরএল না লোডের অ্যাক্রস হোক, ইন্টারনাল যে আউটপুট রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে না। এটাই তো চাচ্ছিলাম আমরা। তাহলে আমরা এটা যদি সে আউটপুট রেজিস্ট্যান্স হয় তাহলে এটার ভ্যালু যত কমে যাবে তত ভোল্টেজ কি আরএল এর অ্যাক্রসে পাবো না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জন্যই বলছে যে আউটপুট ইম্পিডেন্সটা ডিক্রিজ করে, বা যত কম হবে তত আমার জন্য ভালো। সো আমরা এরপরে ম্যাথমেটিক্যালি দেখবো যে আমরা যদি আসলে সার্কিটে ফিডব্যাক অ্যাপ্লাই করি তাহলে এই যে আউটপুট রেজিস্ট্যান্স যেটা আগে ছিল, ফিডব্যাক যদি করি তাহলে সেটা যদি আবার আউটপুট রেজিস্ট্যান্স বলি, সেটাকে যদি একটা আর ও এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই ভ্যালুটা আগের আউটপুট রেজিস্ট্যান্স থেকেও কমে যাবে। বুঝতে পেরেছি এটা? এটা আমরা জাস্ট নেক্সট ক্লাসে দেখবো, বাট এটা প্রপার্টিটা আগে জেনে নিচ্ছি। হ্যাঁ বলো কোশ্চেন থেকে। স্যার এখানে তো যেটা এটা স্যার আগের মতো হয়ে গেল না, এটা যদি স্যার ডিক্রিজ করে তাহলে এটা ভোল্টেজ ড্রপটাও স্যার কমে যাচ্ছে না? উম, আমরা তো চাচ্ছি যে এর একটা ড্রপ কমে যাক, পুরোটা ভোল্টেজই আউটপুট পাক। আমি স্যার আরএল এর কথা বলতেছি। হ্যাঁ, আর এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, আমি তো বলছি আর নট এর ভ্যালু চেঞ্জ হবে। ও জি স্যার। এই যে এই ভ্যালুটা জি মানে স্যার বুঝতে পারছি। ইন্টারনাল প্যারামিটার আছে, লোড তো লোড থাকবে, কারণ আমি তো জানি না তুমি কত লোড ইউজ করবে, ঠিক আছে কি? তো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এই প্রপার্টিটা বুঝলাম। এখন আমার মনে হতে পারে কিভাবে হচ্ছে সেটা আমরা নেক্সটে দেখবো। এটার জন্য আমরা আসলে সার্কিটে অ্যানালাইসিস করবো এবং সেটা আমাদের ম্যাথ মানে সার্কিটের প্রবলেম সলভ করার জন্য দরকার লাগবে, তখন আমরা এটা আবার ভালো করে দেখবো। ওকে, 6 প্রবলেমের কথা বলা সেটা হচ্ছে যে নয়েজের ইফেক্ট রিডিউস হবে। তার আমরা জানি একটু আগে আমরা বলেছিলাম ডিস্টরশন যদি কমে যায় তাহলে কি নয়েজ কমে যাবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা ওখান থেকে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে। আচ্ছা, আরেকটা বলা হচ্ছে এর পরে 7, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ হবে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ হওয়া মানে কি, এটা কি কেউ বলতে পারবা? স্যার একই সময় বেশি রেসপন্স আগের থেকে। আগের থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্স বেড়ে যাবে, তার মানে কি হবে? একই ফ্রিকোয়েন্সিতে তো একই রেসপন্স দিবে, এখন রেসপন্স বেশি ইমপ্রুভ হওয়া মানে কি? তার মানে আগের থেকে ফ্রিকোয়েন্সিতে বেটার পারফরমেন্স শো করবে, ঠিক আছে? এটাও আমি দেখাচ্ছি। এটা আসলে এটার সাথে আসলে এই 9 নাম্বারটা একই জিনিস, ঠিক আছে?
আচ্ছা আমি ওটা বলছি তারপরে আসছে, ওটা মনে রেখো। বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ হবে। ওকে, 8 নাম্বারটা দেখে নি কি বলছে, ইনপুট এন্ড আউটপুট। এটা তো আমরা অলরেডি জানি, একটু আগে বলেছি যে ইনপুট রেজিস্ট্যান্স কি হচ্ছে, বেড়ে যাচ্ছিল, আউটপুট রেজিস্ট্যান্স কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে ফিডব্যাক অ্যাপ্লাই করলে শুধু ইনপুট এফেক্ট হচ্ছে না, আউটপুটে এফেক্ট হচ্ছে। এটা আসলে ওইটার সাথে রিলেটেড, বাট এখানে আলাদা করে বলা হয়েছে। আর লাস্টে যেটা এখানে বলা আছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ ইনক্রিজ করবে, সেটা রিলেটেড হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সের সাথে, যেটা একটু আগে বলা হয়েছিল। আচ্ছা তাহলে এখানে দেখো একটা দুইটা কার্ভ দেওয়া আছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ফার্স্টে আমরা যদি ব্ল্যাক কার্ভটা দেখি, খেয়াল করে দেখো ব্ল্যাক কার্ভটা হচ্ছে এরকম ভাবে গিয়েছে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট। কথা কি বুঝতে পারছি? ম্যাক্সিমাম পয়েন্ট। আচ্ছা তাহলে এর ম্যাক্সিমাম গেইন যদি এ ম্যাক্স হয়, এখন আমাকে বলো তো, যদি আমরা ফিডব্যাক অ্যাপ্লাই করি তখন আমরা যে গেইনটা পাবো তাকে আমরা কি বলতে পারি? এ এফ ম্যাক্স বলতে পারি না? জি স্যার। আর যখন ফিডব্যাক অ্যাপ্লাই করে তখন কি হয়, আগের ভ্যালুটাকে একটা ডিসেনসিটিভিটি দিয়ে ভাগ করি না, এরকম কিছু? জি স্যার, 1 প্লাস বিটা এ। হ্যাঁ, 1 প্লাস এই এ প্লাস হচ্ছে বিটা। তাহলে দেখো তো এই গেইনটা কি আগের মতো থাকবে না কমে যাবে? কমবে স্যার। তাহলে দেখো তো গেইনটা কমে গিয়ে ধরো যদি এরকম একটা ভ্যালু হয়, এরকম আমরা ড্র করতে পারি? ঠিক আছে কি? তো এটা দেখো রেড কালার দিয়ে ড্র করা হয়েছে ধরো। আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখো খেয়াল খেয়াল করে যে এই রেসপন্স কার্ভ গুলো একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো দেখতে মনে হচ্ছে না? আমরা কি ব্যান্ড জি পাস স্যার। ফিল্টার পড়েছিলাম 1 2 এ এরকম ছিল? ল্যাব ছিল জি স্যার। জি স্যার। তার মানে কি আমরা জানি যে একটা নির্দিষ্ট ব্যান্ড থেকে, মানে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যে ফিল্টার পাস করতে দেয় তাকে আমরা বলি ব্যান্ড পাস। বা আমরা বলতে পারি যে এই জায়গা থেকে এই জায়গার যে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন, দ্যাট মিনস এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সির যে ডিউরেশন সেটাকে আমরা বলি ব্যান্ডউইথ। এটা বলেছিলাম না আমরা আগে? আচ্ছা তাহলে আমরা যদি এইটা যদি তার ম্যাক্সিমাম গেইন হয়, তাহলে আমরা যদি এই প্রথম কার্ভটার জন্য তার ব্যান্ডউইথ বের করতে চাই, আর এটা যদি গেইনে থাকে, গেইনটা যদি ধরলাম নরমাল স্কেলে থাকে, তাহলে আমরা এরকম জানি না যে 0.707 টাইমস যদি করি তাহলে আমরা তার গেইন ব্যান্ডউইথ বের করতে পারবো। এটা কি আমরা পড়েছিলাম যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যাওয়া হবে তাকে √2 দিয়ে ভাগ 0.7 করা দিয়ে গুণ। অথবা 0.707 দিয়ে মাল্টিপ্লাই করা, একই কথাই না? জি স্যার। হ্যাঁ, আমরা এটা মানে কি, এটাই মানে তো 0.707 না? ঠিক আছে কি? দেখো কারো কোনো কনফিউশন স্যার। আছে? আমি কিন্তু এই জন্য আস্তে আস্তে আগাচ্ছি। এটাই 0.707 না? আমরা যদি এটাকে এই জিনিসটা যা লেখা, এটা মানে এটা না? √2 দ্বারা ভাগ করলে 0.7 আসে। ঠিক আছে কি? আর আমরা √2 দ্বারা ভাগ করা করি কেন করি? এটা আরেকটা ডেফিনেশন আছে। আমরা বলতেছি কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য, বাট ওইটাকে আসলে আরেকটা নাম আছে। তোমরা শুনেছিল কখনো? হাফ পাওয়ার পয়েন্ট। ফিল্টারে আমরা হাফ পাওয়ার পয়েন্ট যেখানে পয়েন্ট ওটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলি, অথবা ওখান থেকে ব্যান্ডউইথ মেজার করি। এরকম কি জি বলা স্যার। হয়েছিল? স্যার বলা হয়েছিল, বাট 1-1.5 বছর আগের তো। হ্যাঁ, মনে নেই। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি প্রত্যেকটা কথাই আবার বলে দিচ্ছি যাতে তোমরা আমাদের মনে আসে। সো এই পয়েন্টটা তাহলে বুঝতে পেরেছি। তাহলে এইটার যদি হাফ 0.7 মানে √2 টাইমস ভাগ করলে যেটা হয় সেটা যদি এই পয়েন্ট হয়, তাহলে প্রথম কার্ভটার জন্য কি এই দুইটা পয়েন্ট পাচ্ছি না? জি স্যার। আর সেকেন্ড যে কার্ভটা, আমিও কালার চেঞ্জ করি, সেকেন্ড কার্ভটার ম্যাক্স ভ্যালু হচ্ছে এটা। তাহলে একেও যদি এখন আমি 0.707 টাইমস করে বের করি, তার মানে এর কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে এই লাইনটা হবে না? তাহলে আমি এই দুইটা পয়েন্ট পাচ্ছি না, দেখো এই জায়গা থেকে আর এই জায়গায়। তাহলে দেখো তো এদের ডিফারেন্স আর এদের ডিফারেন্স, কাদের ডিফারেন্স বেশি? তার ফিডব্যাকের বেশি। গেইন কমার পরে। তার মানে ফিডব্যাক হওয়ার আগে যদি তাদের ব্যান্ডউইথ হয় এই দুইটার ডিফারেন্স, এটাকে যদি আমি বলি সাপোজ ব্যান্ডউইথ নরমাল, আর পরেরটাকে যদি বলি যে ব্যান্ডউইথ উইথ ফিডব্যাক, তাহলে এদের মধ্যে রিলেশন দেখি তো কার ভ্যালু বেড়ে যাচ্ছে? স্যার ফিডব্যাকের বাড়ছে। আচ্ছা তাহলে ফিডব্যাকের যদি ব্যান্ডউইথ বেড়ে যায়, তাহলে আমি বলতে পারছি না যে এর আগের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ ছিল সেটা ছিল FC1 থেকে FC2, এখন এটা বেড়ে যাচ্ছে না, আরো কম ফ্রিকোয়েন্সি থেকে আরো বেশি ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে একই টাইপের রেসপন্স দিচ্ছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তার মানে এখান থেকে প্রথমত ব্যাখ্যা এটা প্রমাণ পাওয়া গেল যে ব্যান্ডউইথ বেড়ে যাচ্ছে।
আর সেকেন্ড যে প্রমাণ পাওয়া গেল, এই যে বলা হয়েছিল ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ করছে, তো সেটারও একটা ধারণা পাওয়া গেল না এখান থেকে? বুঝতে পেরেছি? এই যে দেখো আগে এই পর্যন্ত কাজ করছে, এখন আরো বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে বা আরো কমে কাজ করতে পারে, তাহলে কি তার ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ হয়েছে বলতে পারবো না? Yes, sir. সো তাহলে এই যে প্রমাণ মানে যেসব অ্যাডভান্টেজের কথা বলা হলো, তার কয়েকটা গ্রাফ মানে এরকম এক্সপ্লেনেশন দেওয়া হলো এইসব ভ্যালু দিয়ে। আর এক দুইটা যেটা এখনো বলা হলো না, এই ইনপুট আউটপুট রেশিও ইমপ্রুভমেন্ট, সেটা আমরা পরে দেখবো, বাট বাকি সবগুলি কি মোটামুটি বুঝতে পেরেছি তার প্রাইমারি ধারণাগুলি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের যদি বলা হয় ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের অ্যাডভান্টেজ কি কি, দ্যাট মিনস অবশ্যই নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের, তাহলে এইগুলি আমরা ব্যাখ্যা করব। যদি অ্যাটলিস্ট জানতে চাই তাহলে শুধু টার্মগুলি বলবো, আর যদি ব্যাখ্যা করতে হয় তাহলে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে? আর এই যে 4 নাম্বার আর 5 নাম্বার, এটা বলেছিলাম না কি টাইপের ইনপুট আউটপুটের জন্য এটা ভ্যালিড? স্যার ভোল্টেজ সিরিজ। হ্যাঁ, তার মানে এটা আমরা নরমালি আমরা কি করি, প্রত্যেক সার্কিটে ভোল্টেজ রিলেটেড সার্কিটে আমরা অ্যাপ্লাই করি, কারণ আমরা যখন একটা অ্যাম্পলিফায়ার বানাই নরমাল রেগুলার লাইফে আমাদের সোর্স হচ্ছে ভোল্টেজ টাইপেরই থাকে। সো আমরা ভোল্টেজ ইনপুট আর ভোল্টেজ টাইপের আউটপুটের জন্য এই এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। তো আমরা এটার যদি প্রমাণ দেখতে চাই তাহলে এটারও এর পরে আমরা দেখব এই যে ভোল্টেজ সিরিজের ইনপুট রেজিস্ট্যান্স, এটার যখন আমরা সলভ করব তখন আমরা দেখতে পারবো যে আসলে ভোল্টেজ সিরিজ ইউজ করলে এটার অ্যাডভান্টেজ পাওয়া যায়। বুঝতে পেরেছি? সো এই পর্যন্ত যা যা বলেছি এটা কি ক্লিয়ার? দেখো Yes, sir. আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার ওই যে ডিসেনসিটিভিটিটা যে নিচে ডিভাইড করলেন ওই যে গ্রাফটা, কোন গ্রাফটা? এখানে? জি স্যার এটা, স্যার এটার যদি ওই যে ডিসেনসিটিভিটা যদি মানে আরো বাড়ায় দেয় তাহলে স্যার ওই পিক ভ্যালুটা স্যার আরো কমে যাবে না আস্তে করে? মানে হ্যাঁ, তুমি ডিসেনসিটিভিটা যত বাড়াবো যত বাড়বে তত বেশি গেইন কমে আসবে। স্যার এটা কতটুকু পর্যন্ত কমতে পারে, মানে কতটুকু পর্যন্ত নিচে নামতে পারে হাইয়েস্ট? সেটা তো ডিপেন্ড করছে তুমি ডিসেন্সিটিভিটি কতটুকু চেঞ্জ করবে, সেটাও ডিপেন্ড করছে হচ্ছে বিটার ভ্যালুর সাথে। বিটার ভ্যালু যত বেশি নিবা, মানে আউটপুট থেকে যত বেশি ভেরিয়েশন নিয়ে ইনপুটের দিকে নিয়ে আসবা, তত বেশি কি হবে, যে ইনভার্সলি রিলেটেড না, তত বেশি তোমার এখানে চেঞ্জ হবে। তবে আমরা আবার এত বেশি আনবো না যে হঠাৎ অনেক বেশি ভেরিয়েশন হচ্ছে, কারণ আমরা তো চাচ্ছি অ্যাম্পলিফিকেশনও হোক, এরকমও চাচ্ছি না। মানে তুমি জি যদি স্যার। ডিসেন্সিটিভিটি অনেক বাড়িয়ে দাও তাহলে ডেফিনেটলি এটা কি কমতে কমতে এক সময় এরকম কার্ভ হয়ে যাবে যেটা আসলে গ্রাউন্ডের মতো চলে আসবে, এরকমও করা সম্ভব নাকি? করা সম্ভব না? জি স্যার সম্ভব। এটাও সম্ভব, বাট আমরা তো চাবো না যে গেইন অনেক কম হোক, আমরা একটা অপটিমাম কন্ডিশন চাবো যেখানে নেগেটিভ ফিডব্যাকের অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায়, প্লাস আমরা যাতে আউটপুটে অ্যাম্পলিফাইড ভার্সনও পাই। বাট এটাও ফিজিবল, তুমি যেটা বলছো এটা সম্ভব যে আমি যদি ডিসেন্সিটিভিটি এত বাড়িয়ে দিই সেক্ষেত্রে গেইনটা কমে যে এখানে আরো কমে আসবে, সেটাও সম্ভব। তখন আমি যদি তোমার আরো বেশি ডিসেন্সিটিভিটি চেঞ্জ করি তখন আমার এখানে হয়তো বা এরকম আমি আরো কম গেইনের সিগন্যাল পাবো, সেক্ষেত্রে হ্যাঁ আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমার এখানে ব্যান্ডউইথ অনেক বেড়ে যাবে, তোমার রেঞ্জ অনেক বেড়ে যাচ্ছে, বাট গেইন কম হবে। তার মানে এখান থেকে কিন্তু আমরা আরেকটা কনক্লুশনে আসতে পারি, এটা আমরা পরে ডিসকাস করবো, বাট এখানে আমি বলে দিই তার মধ্যে আমাদের কাজে দিবে। সেটা হচ্ছে দেখো তো আমরা যদি ব্যান্ডউইথ ভেরি করতে চাই তাহলে তার গেইনে কম্প্রোমাইজ করতে হচ্ছে না? জি স্যার। Yes, sir. ধরো আমার কাছে একটা অ্যাম্পলিফায়ার আছে, এটা গেইন ফিক্সড, ধরো এই অ্যাম্পলিফায়ারটার সাথে এটা হচ্ছে তার ব্যান্ডউইথ, এটা তার গেইন। সেম অ্যাম্পলিফায়ারটা তুমি যদি দেখো যে না আমার আসলে আরেকটু বেশি ব্যান্ডউইথ মানে দ্যাট মিনস আরেকটু বেশি ফ্রিকোয়েন্সি আর একটু কম ফ্রিকোয়েন্সিতে যদি কাজ করতে হয়, এরকম যদি তুমি চাও যে আমার অ্যাম্পলিফায়ারটা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করে আমি এটা আমার যে রিকোয়ারমেন্ট তার সাথে ম্যাচ করছে না, আমি চাচ্ছি যে না আমার ফ্রিকোয়েন্সিতে যাতে আরেকটু বেশিতেও কাজ করে একটু কমেও কাজ করে, তাহলে আমি ওই সেম অ্যাম্পলিফায়ারটাতে যদি এরকম ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট করে দেই তাহলে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বাড়ানো সম্ভব না এইভাবে? বুঝতে পারছো কি? জি স্যার। কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলেছি? তোমার কাছে যেটা আছে তুমি চাইলে ওই সার্কিটে গেইনটাকে কম্প্রোমাইজ করে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ বাড়াতে পারো, ব্যান্ডউইথ বাড়াতে পারো। তখন দেখা যাচ্ছে তোমার রিকোয়ারমেন্ট হিসেবে সে ওই ফ্রিকোয়েন্সিতে কাজ করছে বাট তার গেইন কম দিচ্ছে। তো এখান থেকে একটা কনক্লুশন আসে, সেটা হচ্ছে মনে রাখতে হবে, আমি যেটা লিখে দিচ্ছি এখানে লেখা নাই, যে কোনো এরকম অ্যাক্টিভ ডিভাইসের জন্য তার গেইন ইনটু
আর ব্যান্ডউইথ যেটা, এই দুইটার ভ্যালুটার গুণফল ওই পার্টিকুলার ডিভাইসের জন্য কনস্ট্যান্ট থাকে। আমার কথা কি বুঝতে পারছো? কনস্ট্যান্ট মানে এখানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এইটার গুণফল কনস্ট্যান্ট। দ্যাট মিনস হচ্ছে আমরা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আসতে পারি কিরকম, যে প্রথম যে অ্যাম্পলিফায়ারটা ছিল মানে যখন ফিডব্যাক ছিল না তার গেইন কত ছিল বলো তো? এ ম্যাক্স, এটা কি ছিল দেখো তো? জি স্যার। আর প্রথমটার ব্যান্ডউইথ যদি আমরা বলি বিডব্লিউ, যেখানে ফিডব্যাক ছাড়া, তো এই দুইটা গুণ করলে কি বলছিল, একটা ফিক্সড ভ্যালু পাবা না? এই ভ্যালুটা মোটামুটি যদি তুমি এই একই সার্কিটে ফিডব্যাক অ্যাপ্লাই করো তাহলে তার গেইন কি হবে, কমে যাবে না বেড়ে যাবে? কমবে। কিন্তু তার ব্যান্ডউইথ কি হচ্ছিল? বাড়বে। তার মানে এই দুইটা গুণ করলে যেতে হবে আগের দুইটা গুণফল মোটামুটি সেম থাকবে। তুমি যদি থার্ড টাইম একে আবার ভ্যারি করো, যেটা আমি লিখেছি এখানে দেখা যাচ্ছে, তাহলে দেখা যাবে এটা যদি তুমি আবার থার্ড টাইম আবার ভ্যারি করো যে না আমি আরো একবার অন্য ভ্যালুর জন্য ফিডব্যাক করছি, তাহলে তখন যে গেইন পাবো এবং তখন যে তুমি ব্যান্ডউইথ পাবা সেটাও দেখবা এদের গুণফল করলে মোটামুটি সবগুলি ভ্যালু একটা কাছাকাছি ভ্যালু হবে। এই জন্য বলা হচ্ছে ওই এই গেইন অ্যান্ড ব্যান্ডউইথ এই দুইজনের গুণফল বা প্রোডাক্টটা ওই পার্টিকুলার ডিভাইসের জন্য কনস্ট্যান্ট। কিন্তু স্যার গেইনটা যতটুকু কমাবো ব্যান্ডউইথটা ঠিক ততটুকুই বাড়বে, এটার স্যার কিভাবে বুঝলাম? এটা যেটা হচ্ছে যে এদের গুণফলের ভ্যালুটা মোটামুটি ফিক্স হবে, এমন না যে এটা একদমই ফিক্স থাকবে, তুমি কাছাকাছি একটা ভ্যালু বের করতে হবে। ধরো ধরো এই দুইটাকে গুণ করলাম, আমরা যে বিজিটি নিয়ে কাজ করছি তাদের ধরলাম এদের গুণফলের ভ্যালু সাপোজ 1 মেগা, সাপোজ, ঠিক আছে? তুমি এরপরে গুণ করে দেখবে যে যে ভ্যালুটা পাচ্ছ এটা অলমোস্ট 1 মেগার কাছাকাছি হবে। এখন 1 মেগা বলতে কি বুঝাচ্ছি, সাপোজ যদি এমন হয় যে তোমার এখানে গেইনটা হলো 100, তাহলে ব্যান্ডউইথ কত পাবে এখানে? 1 মেগা হওয়ার জন্য যত দরকার, কত দরকার হবে? 10^5। 10 কিলো, ঠিক আছে কি? এখন আমি গেইনটা কমে গিয়ে হয়ে গেছে ধরো 10, তাহলে ব্যান্ডউইথ কত হয়ে যাবে রে? অ্যাপ্রক্সিমেট 100 কে। বুঝতে পেরেছি কি? জি স্যার। তার মানে কোনো একটা পার্টিকুলার ডিভাইসের জন্য এইভাবে তার গেইন আর ব্যান্ডউইথের ভ্যালুটা আসলে কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট বলতে আমি আবার বলছি এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট না যে ইলেকট্রনের চার্জ বা গ্র্যাভিটির ভ্যালু সেরকম না। এটা হচ্ছে ওই ডিভাইসটার জন্য একটা ভ্যালু ফিক্স, যেটা ওই ডিভাইসের গেইন আর ব্যান্ডউইথ তুমি যদি একবার গুণ করে বের করো তাহলে যে ভ্যালুটা পাবা অন্য গেইন যদি জানো তার ব্যান্ডউইথ কত হবে অ্যাপ্রক্সিমেট সেটা তুমি বের করতে পারবে এই ফর্মুলা ইউজ করে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আজকে মনে হয় টাইম নেই, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।